এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, শুভদীপ চক্রবর্তী আর সুমিতেন্দ্রর লেখা। তারপর সব অন্ধকার। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়, বিশ্বনাথের চরিত্রে রয়েছে শুভদীপ, বিজয়ের চরিত্রে রয়েছে অরিন্দম, রিন্টুর ভূমিকায় আমি প্রত্যয়, সুজয় ও রাম কাকার ভূমিকায় সুমিতেন্দ্র। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। শীত তো পড়ে গেল রে, এবার না জমিয়ে পিকনিক টিকনিক করলে হয় না? বেশ কষা কষা মাংস হবে। গরম ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে প্রস্তাবটা প্রথম তুলল রিন্টু। কলেজের পেছনের ছোট গেটের উল্টো দিকের এই চায়ের দোকানেই প্রতিদিন বিকেলবেলা চায়ের আড্ডা বসে চার বন্ধুর, বিশ্বনাথ, সুজয়, বিজয় আর রিন্টুর। গ্রামের নাম হুতুমপুর। আর গ্রামের কলেজটা বেশ বড় হলেও তার আশেপাশে জনবসতি বলতে সেরকম কিছু নেই। হুতুমপুর গ্রামটা কলেজ থেকে বেশ খানিকটা দূরে। জনশূন্য চাষের জমি, ফাঁকা প্রান্তর পেরিয়ে তারপর শুরু হয় জনবসতি। বিশ্বনাথ, সুজয়, বিজয় তিন বন্ধুই এই গ্রামের বাসিন্দা। রিন্টু কিন্তু বাঁকুড়ার ছেলে, কলেজের মেসে থেকে পড়াশোনা করছে। এখন দ্বিতীয় বর্ষ চলছে সবার। কিন্তু কলেজ জীবনের শুরু থেকে চারজনের বন্ধুত্ব খুবই নিবিড়ভাবে গড়ে উঠেছে। পিকনিকের প্রস্তাবে বাকি তিন বন্ধু এক কথায় সায় দিল। আরে আমার বাড়ির ছাদ তো ফাঁকাই আছে, একদিন ওখানেই পিকনিক করা যাক নাকি? যেমন কথা তেমন কাজ। সেদিনই স্থির করা হলো চলতি সপ্তাহের শেষে ছুটির দিন, অর্থাৎ শনিবার রাতে পিকনিক করা হবে। পরদিন রবিবার, কলেজ ছুটি, ওদিকে কোনো অসুবিধা হবে না। মেনুও এক প্রকার স্থির হয়ে গেল চায়ে চুমুক দিতে দিতে। বিজয়ের রান্নার হাতটা বেশ ভালো। গত বছরের পিকনিকের রান্নার দায়িত্ব ওর ওপরেই পড়েছিল। ছেলে একেবারে বাজিমাত করে দিয়েছিল সেইবার। চার বন্ধুতে মিলে এরকম শান্ত গ্রামের হাড় হিম করা শীতের রাতে খোলা ছাদে বসে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর মুরগির মাংসের ঝোল, আহা, ভাবলে আমাদেরই এখন জিভে জল চলে আসে। মনটা যেন ডগমগ করে ওঠে। আর এই চার কলেজ পড়ুয়া ছেলেদের তো একেবারে আহ্লাদে উত্তেজনায় ৮-৮ ১৬খানা অবস্থা হওয়াটাই স্বাভাবিক। ওদের কাছে এর থেকে বেশি আনন্দের আর কি বা হতে পারে? শুক্রবার কলেজ শেষ হওয়ার পর থেকেই সকলের মধ্যে একটা উত্তেজনা কাজ করতে শুরু করলো। পরের দিন সকাল সকাল ছাদে একটা বাল্ব আর কিছু টুনি লাইটেরও ব্যবস্থা করা হয়ে গেল। খাটানো হলো ত্রিপাল। যথারীতি সেদিন বিকেলের মধ্যে প্রায় সমস্ত বাজার হাট করেই সকলে উপস্থিত হয়ে গেল বিশ্বনাথদের বাড়ির ছাদে। ছাদটা বেশ বড়, ওদের দোতলা বাড়ি। এই গ্রামে আর খুব একটা বেশি নেই। ছাদ থেকে গাছপালায় ঢাকা গ্রামখানার অনেকটাই দেখা যায়। গ্রামের বাজারের পাকা রাস্তাটাও খানিকটা চোখে পড়ে। ওই যে জোড়াপুকুরের ওপার দিয়ে চলে গেছে। বাজারের দায়িত্ব চার বন্ধুতে মোটামুটি ভাগ করে নেওয়া হয়েছিল।
পাড়ার মোড়ের মাংসের দোকানের শ্যামল কাকার সঙ্গে বিজয়ের অনেক দিনের পরিচয়, তাই দরদাম করে সেখান থেকে মাংসটা আনতে ওকেই পাঠানো হয়েছিল। মশলাপাতি, তেল, নুন, মুদি সদাই সব কিছু সুজয়ের দায়িত্ব। অন্যদিকে শাকসবজি মানে কাঁচা আনাজ যা দরকার বিশ্বনাথ বাজার থেকে নিয়ে এসেছে। রিন্টু লোকাল নয় বলে তাকে আর আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সে সকাল থেকেই এখানে। বিশ্বনাথের হাতে হাতে সব আয়োজন করেছে, আর পিকনিক চলাকালীন যেটুকু যা জোগাড় করতে হয় সেটুকু সে করে দেবে বলেছে। কুয়াশার জন্য তো বটেই, আবার এখন শীতকালেও নাকি বৃষ্টির সম্ভাবনাটা প্রবল। এই আগের সপ্তাহতেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার আজ সকাল থেকেই আকাশের এদিকটা কেমন যেন কালো গুম মেরে আছে। রাতে বৃষ্টি নামলেও নামতে পারে, তবে তাতে চার বন্ধুর কোনো অসুবিধা নেই, ত্রিপল তো খাটানোই আছে। সমস্ত আয়োজন শেষ করে ছাদে উঠে গাল গল্প করতে করতে শুরু হলো ফিস্ট। সূর্য যখন ডুবু ডুবু তখন রান্নাতে মনোযোগ দিল সকলে। সুজয় বরাবরই খুব নরম স্বভাবের ছেলে, তাই তার বাকি তিন বন্ধু মিলে সব সময় তার সাথে একটু ইয়ার্কি মশকরা করেই থাকে। বিজয় এক মনে মাংস ধুতে ধুতে বলল, এবারের পিকনিকটা জমে যাবে। চিকেনের লেগ পিসগুলো স্পেশাল করে কাটিয়ে এনেছি। তাই তো দেখছি রে। জমে যাবে একেবারে। বিজয়, ভালো করে বানাস ভাই। আরে চিন্তা নেই, চিন্তা নেই। সবাই চুপচাপ কাজ করছে। হঠাৎ বিশ্বনাথ আবার বাড়ির ছোট ছোট তিনটে স্পিকার খুলে নিয়ে ছাদে এসে বসলো। বড়রা বুঝবে না, তাই সবসময় ছেলে ছোকরাদের মধ্যে গান চালানো নিয়ে প্রায় কম্পিটিশন লেগে যায়। সবারই মনে হয় তার নিজের কাছে সব থেকে জুৎসই গানগুলো আছে। তা খানিক এটা চালা ওটা চালা করার পর একটা গান শেষমেশ চালানো হলো। মাঝে এক কাপ করে কফিও খাওয়া হয়েছে সবার। বাড়তি কিছুটা মাংস আলাদা করে কাটিয়ে এনেছিল বিজয়। সেগুলো গরম তেলে ভেজে কফি সহযোগে বেশ জমিয়ে খাওয়া হলো। এমন করে গান বাজনা আড্ডা দিতে দিতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। হঠাৎ মাংস রান্না শুরু করার সময় বিজয় সুজয়কে বেশ একটু রাগত স্বরে খেঁকিয়ে উঠে বলল, তোকে একটা কাজ দিলে ঠিক মতো করতে পারিস না, তাই না? কেন, কি হয়েছে? আর লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা কোথায় বাবা জীবন? আমি তো সব কিছু নিয়ে এসেছিলি, তাই তো? হ্যাঁ। তা সেগুলো গেল কোথায়? ভূতে নিয়ে গেল নাকি? গিলে ফেললি? দূর, কি দাদা বলছিস? কই চিকচিকেটা দে দেখি। এই নিন, ধরুন, মহান বিশ্বকর্মা। এনেছিলাম তো, কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। সুজয় পলিথিনটা হাতড়ে হাতড়ে অনেক খুঁজেও লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা পেল না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সবার দিকে। পুরো বোকা আর কি। ছাড় না, তুই ততক্ষণ ভাতটা চাপা। সুজয়, তুই এক কাজ কর, সাইকেলটা নিয়ে যা একবার। কিন্তু এখানে তো কোনো দোকান নেই রে। আরে বড় রাস্তা ধরে বাজারের দিকে যা, কুন্ডুদের মুদিখানা পড়বে, 10 মিনিট তো গেলেই। সে তো অবশ্যই বাজারে, অনেক দূর। দূর কে যাবে এখন? তার রান্নাটা কি তোমায় গুঁড়ো করে করব? আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। ভাই যাই করিস তাড়াতাড়ি আসিস, এই ভাতটা নেমে গেলেই কিন্তু এগুলো লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ভুলটা তার নিজেরই বুঝে অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়ল সুজয়। ভাবটা এমন যেন তাকে শীতকালে কম্বল থেকে বার করে স্নান করতে বলা হয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা। সুজয়কে দোকানে পাঠিয়ে ভাতটা চাপিয়ে বাকি 3 বন্ধুতে আয়েশ করে বসলো। সত্যি করে বলতো বিজয়, মশলাগুলো তুই সরেছিস তাই না? হ্যাঁ, তুই বেটা নিশ্চয়ই কিছু করেছিস। ব্যাগ থেকে একেবারে সস্তার অথচ বিলেতি মদের বোতলটা বার করতে করতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বিজয়ের। সে বলল, ধর, সকাল থেকে জ্বালিয়ে মারলো আমাকে। নিজে তো এসব কিছু খায় না, আমাদেরও খেতে দেবে না। মালটাকে বার না করলে ঠিক বাড়ি গিয়ে বাবাকে বলে দিত।
প্লাস্টিকের গ্লাসে মদ ঢালতে ঢালতে বিশ্বনাথ বলল, ওই দেখ আবার মেঘ ডাকছে, বৃষ্টি এলো বলে। ওর আসতে তাহলে দেরি হবে। এই মালটা না ভিজে যায়, আসলেই শালা গালাগালি করবে। হ্যাঁ তা ঠিক, ও একবার খুলে ফেললে আর কিছু বলবে না, এখন তাড়াতাড়ি ফিরলেই হয়। ভাই 3টে গ্লাসে আনাড়ি বোতলে আনাড়ি উপায়ে বড় হয়ে ওঠার প্রচেষ্টায় মেতে উঠল 3 বন্ধু। এক চুমুকে পানীয় শেষ করে বিজয়ের গায়ে হালকা একটা চাপড় মেরে কথাটা বলল রিন্টু। এমন বৃষ্টির ওয়েদারে তুমি তো জমিয়ে দিয়েছো বাবা। এই জলজিরাটা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, আনিয়ে রেখেছিলাম, সুজয়কে দিয়েই বলেছিলাম স্যালাডে দেবো। বেশ কিছুক্ষণ ধরে গল্প চলছে 3 জনের মধ্যে। বৃষ্টিটাও এরই মধ্যে বেশ ঝমঝমিয়ে নেমেছে। এর মধ্যেই নেশার ঘোর খানিকটা চেপে ধরেছে 3 আনাড়ি মদ্যপকে। বড় রাস্তার দিক থেকে একটা অ্যাম্বুলেন্সের কান ফাটানো সাইরেনে খানিক হুঁশ ফিরল 3 জনের। এতক্ষণে তাদের খেয়াল হলো প্রায় ঘন্টা খানেকের উপর হয়েছে, সুজয় এখনো ফেরেনি। রিন্টু আর বিশ্ব শশব্যস্ত হয়ে উঠে এবার আলু ভাজাটা তৈরি করার তোড়জোড় করতে লাগলো। এদিকে প্রচণ্ড রাগে কিছু একটা বলতে যাবে বিজয়, এমন সময় এক প্রকার ভিজে দাঁড় কাকের মতো শরীর নিয়ে বিশ্বনাথদের ছাদে উঠে এলো সুজয়। বিরক্তির সুরে রিন্টু বলল, এই বিজয় যখন আসবি তখন এত দেরি করলি কেন রে? আরে আর বলিস না, বাজারের কাছে ওই বড় রাস্তার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক ব্রেক ফেল করেছে, অনেক লোকজন জড়ো হয়ে গেছিল, তাই বেরোতে পারিনি। তাই নাকি? আরে অ্যাম্বুলেন্সটা গেল একটু আগে, আওয়াজ শুনতে পাসনি? ও হ্যাঁ। হঠাৎ কোথা থেকে যেন একটা পচা দুর্গন্ধ ছাদের বাতাসে অস্বস্তি তৈরি করল। বিশ্বনাথ এবার বলে উঠল, পাশের পচা ডোবাটায় ওই বৃষ্টির জল পড়ে হয়তো দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যাপারটায় আর মনোযোগ দিল না কেউই। মাংসটা বসাতে অনেকটাই রাত হয়ে গেছে। শেষমেশ যখন সকলে খেতে বসেছিল তখন প্রায় রাত 11:30 বেজে গেছে। সত্যি অপূর্ব রান্না করেছে বিজয়। খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু গোছাতে প্রায় 12:30 পেরিয়ে গেছিল। খানিকক্ষণ হয়েছে সুজয় আর বিজয় বেরিয়ে গেছে। রিন্টু আজ বিশ্বনাথের বাড়িতেই থাকবে। কলেজের মেসের দারোয়ানকে একবারে দুপুরে বলেই বেরিয়েছে সে। বিশ্বনাথের মা বাবা কোনো এক আত্মীয়ের বাড়িতে গেছে, তাই 2 বন্ধুতে রাতে থাকার প্ল্যান করেছে। ঘড়িতে তখন রাত 1:10। বাইরে বাতাসে শীতকালীন বৃষ্টির জলভাব ও কুয়াশার স্তর চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে। বিশ্বনাথ আর রিন্টু এখনো ঘুমায়নি। বিজয়রা চলে যাওয়ার পর আরেক বোতল মদ খাওয়ার মতলব করছিল দুজনে। ছাদ থেকে নেমে এসে বিশ্বনাথের খাটে বসে পিকনিকের বেঁচে যাওয়া মাংস পাশে রেখেই মদ খেয়ে চলেছে দুজনে। ঘরের ভেতর টিমটিম করে হলদে টেবিল ল্যাম্পটা চলছে। নেশা ভালোই চলেছে। নেশার মধ্যেই বিশ্বনাথ বলে ওঠে, এই মাংসটা কেমন বিস্বাদ লাগছে না? অনেকটা চর্বি দিয়েছে, তবু নুন মশলা অনেকটাই কম কম লাগছে। কি বলিস? তখন তো এরকম লাগেনি খেতে। এক পিস মাংস মুখে পুরে দিয়ে কামড় দেয় বিশ্বনাথ। সেই মুহূর্তে আঠালো জেলির মতো তরল ছড়িয়ে পড়ে মুখের ভেতর। থু করে সামনে রাখা থালার উপর সেটা ফেলে দেয় বিশ্বনাথ। তারপর মাংসের বাটিটার দিকে চোখ পড়তেই ভয়ে স্থির হয়ে যায় দুজনে। সারা শরীরে যেন হিমস্রোত খেলে যায় তাদের। নেশার ঘোরে তারা এতক্ষণ যা খেয়ে চলেছে তা মাংস বটে, তবে কোনো প্রাণীর নয়।
মানুষের কাটা মাথা। যেটাকে চর্বি ভেবে ভুল করেছিল রিন্টু, সেটা আসলে থকথকে ঘিলু। মাংসের টুকরো ভেবে যেটা কামড়েছিল বিশ্বনাথ, সেটা হলো একটা অক্ষি গোলক। একবার চোখ রোগড়ে নিয়ে ওরা আবার সেদিকে তাকায়। কই, বিজয়ের হাতে রান্না করা এক বাটি মাংসই তো আছে। তাহলে নেশার ঘরে হয়তো ভুল দেখেছে দুজনেই। নিজেদের এক প্রকার সান্ত্বনা দিয়েই রিন্টু বিশ্বনাথকে বলে, নেশাটা একটু বেশি হয়ে গেল আজকে, বুঝছিস? যা বলেছিস রে। তুই বস, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি ভাই। বলে বাথরুমে চলে যায় রিন্টু। প্রায় 15 মিনিট হয়ে গেল রিন্টু বাথরুমে ঢুকেছে। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝোড়ো হাওয়া। সিগারেটটা ঠোঁটে লাগিয়ে সেটা অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করছে বিশ্বনাথ। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ড্যাম খাওয়া দেশলাইয়ের বাক্সটা ফেলে দিয়ে রিন্টুর উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, কিরে, হলো তোর? আর কতক্ষণ লাগবে? সারাটা রাত কি বাথরুমেই কাটাবি নাকি? এমন সময় বাইরের কলিং বেলটা বেজে উঠল। একবার, দুবার, তিনবার। কে? খুব অবাক হয়ে গেল বিশ্বনাথ। এত রাতে কে এলো? দরজা খুলে বিশ্বনাথ দেখে প্রায় ভিজে দাঁড়িয়ে আছে সুজয় আর বিজয়। বিজয় বলে, প্রচণ্ড বৃষ্টিতে আটকে গেছিলাম রে, আর ফিরতে পারিনি। তাই ভাবলাম আজ আর বাড়ি যাব না, সবাই মিলে আজকের রাতটা একসঙ্গেই কাটাই না। দুজনে ঘরে ঢুকে আসে। বিশ্বনাথ বলল, কি রে, ড্রেনে পড়ে গেছিলি নাকি? এত গন্ধ কিসের? আরে না না, সর সর, আগে ঢুকি তো ভেতরে। আয় 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 আয়, বস। রিন্টু কোথায় রে? ওই বাথরুমে গেছে। ওদের দুজনকে ভেতরে ঢুকিয়ে বিশ্বনাথ দরজাটা বন্ধ করে আবার তালা লাগিয়ে দেয়। দূরে কোথাও একটা বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে কারেন্টটা গেল চলে। বিজয় আর সুজয়ের বাড়ি পাশাপাশি, কিন্তু বিশ্বনাথের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গ্রামের অন্যদিকে। রাত তখন প্রায় 1টা। সুজয় আর বিজয় দুজনে বাড়ি ফেরার পথ ধরল। বৃষ্টি থেমে গেছে বটে, কিন্তু আকাশে এখনো মেঘ জমে আছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যে কাঁচা রাস্তা ধরে দুজনে হাঁটছে, সেখানে কিছু দূর অন্তর ল্যাম্পপোস্টের টিমটিমে বাতি ছাড়া আর কোনো আলোর উৎস নেই। হাঁটতে হাঁটতে রাস্তার বাঁদিকের ঝোপ জঙ্গলে ঢাকা জায়গাটার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে বিজয়। আর হাঁটার গতিটা ক্রমশ বাড়িয়ে চলেছে। এত হই হুল্লো করার পর একটুখানি চুপচাপ থাকতে ভালো লাগে। তাতে মনটা একটু শান্ত হয়, মাথাটা একটু ঠান্ডা হয়। সন্ধ্যা থেকে তো কম হলো না। নিঃশব্দে হেঁটে চলছে দুজন। কাঁচা রাস্তায় বৃষ্টিতে জল জমে প্রচুর কাদা হয়েছে। জুতো ছাড়িয়ে হাঁটু অবধি প্রায় কাদায় মাখামাখি। দূর, ভাল লাগে না, দাঁড়া পাটা ধুয়ে আসি বলে সামনের ল্যাম্পপোস্টের পাশের এপাড়ার একমাত্র টিউবওয়েলে পা ধুয়ে ফিরে আসে বিজয়। রুমালে হাত মুছে মোবাইল বার করে সে একবার সময়টা দেখে নেয়। রাত 1:45। দুজনে আবার এগিয়ে চলে। গুনগুন করে একটা গানের কলি ভাজতে থাকে বিজয়। এই শীতের মধ্যরাতের অস্বাভাবিক নৈশব্দতা অনেকটা লঘু হয়।
হঠাৎ বিশ্বনাথের ছাদে পাওয়া পচা দুর্গন্ধটা এসে ধাক্কা মারে দুজনের নাকে। একটা খুব তীব্র ঝাঁঝালো পচা গন্ধ। রাস্তার পাশেই একটা ডোবা, ওখানে আবার কিছু মরে পচে আছে নাকি? ব্যাপার কি? নিজের মনের অস্বস্তিটা কোনো মতেই আর চেপে রাখতে না পেরে বিজয় প্রশ্ন করে সুজয়কে। কি ব্যাপার বলতো, আজ কি হলো? কি জানি। সুজয়ের সংক্ষিপ্ত উত্তর, বোধহয় ও মনে মনে ভয় পেয়েছে। ওদের যেন কেবল মনে হচ্ছে বাঁদিকের জঙ্গল থেকে কেউ বা কারা প্রতিনিয়ত তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গোপনে আড়ালে হেঁটে চলেছে ওদের সঙ্গে। মনের ভয়টা দমিয়ে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক করার জন্যই সুজয়কে আবার বিজয় জিজ্ঞাসা করল, কিরে, সেমিস্টার তো প্রায় চলে এলো, এবারে প্রিপারেশন কেমন? সব রেডি? আবার সেই সংক্ষিপ্ত উত্তর। যেন অস্বস্তিতে কথা বলতে পারছে না সুজয়। ওরা সবাই জানে যে ও একটু ভীতু, আর তাছাড়া প্রশ্নটা যে একেবারেই অবান্তর। সুজয় ফার্স্ট ইয়ারের সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্র। ওরা হাঁটা থামায় না, কিন্তু এবার যেন খুব ঠান্ডা লাগতে আরম্ভ করে ওদের। একে অঘ্রাণের মধ্যরাত্রি, তাতে এক পশলা আবার বৃষ্টি হয়ে গেছে। ঠান্ডা লাগাটা খুবই স্বাভাবিক, কিন্তু এমন প্রচণ্ড শীত করছে যে হাড় হিম হয়ে যাচ্ছে ওদের, যেন কেউ বরফের কুচি ঢেলে দিয়েছে ওদের গায়ে। এতটা তো ঠান্ডা লাগার কথা নয়। গরম জামা পরে হাঁটাহাঁটি করলে শরীরটা তো উল্টে আরো ঘেমে ওঠার কথা। আরো দুটো গলির পরে নির্জন জায়গাটা পেরিয়ে ওদের পাড়াটা শুরু হচ্ছে। এমন সময় রাস্তার উপর কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে যায় দুজন। টর্চটা জ্বালানোর অভিপ্রায় পকেট থেকে ফোনটা বার করে আনে বিজয়। স্ক্রিনের ওপরে সময়টার দিকে চোখ পড়ে তার। 1:45। ফোনটা মুখের কাছ থেকে নামিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করেই একটা প্রচণ্ড ধাক্কা খায় বিজয়। তারা দাঁড়িয়ে আছে ঠিক ফেলে আসা ওই ল্যাম্পপোস্টের তলার সেই টিউবওয়েলটার কাছে। একই সময় একই স্থান সে পার করেছে বহুক্ষণ আগে, তাই সে নিজেকে বিশ্বাস করাতে পারছে না যে ঠিক কি ঘটে চলেছে। হঠাৎ তার চমক ভাঙে একটা শব্দে। সুজয়ের পায়ের সামনে মাটিতে ধপ করে কিছু একটা পড়েছে। অন্য সময় হলে হয়তো বিজয় বাড়ির পথে ছুট দিত সুজয়কে ফেলেই, কিন্তু এখন এই জনমানব শূন্য রাস্তায় সুজয়কে তার প্রয়োজন। কিরে, কি পড়লো বলে নিচু হয়ে সেটা পরীক্ষা করতে ঝুঁকল বিজয়। এমন সময় ওর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ওই অবস্থাতেই ফোনটা বার করে খানিক অবাক হলো ও। রাম কাকা অর্থাৎ সুজয়ের বাবা ফোন করছে। সুজয়ের দিকে না তাকিয়েই বিজয় কাঁধের আর মাথার মাঝে ফোনটা রাখতে রাখতে বলল, কিরে, তোর বাবাকে জানাসনি যে ফিরতে রাত হবে? তোর ফোন কোথায়? কথাটা বলতে বলতে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই উন্মাদের মতো কান্নার আওয়াজ ভেসে এলো রাম কাকার গলা থেকে। এই যেন তীব্র বুক ফাটা আর্তনাদ। কি হয়েছে রাম কাকা? আরে এভাবে চিৎকার করছো কেন? ছোটবেলা থেকে তুই আর সুজয় একসাথে বড় হয়েছিস। তোদের মতো বেড়ানের বন্ধু আমি আর দ্বিতীয় দেখিনি। আজ একবার তুই এলি না, এইটা আমি মানতে পারছি না। কোথায় যাব? সুজয় তো আমার সাথেই আছে। উন্মাদের মতো একটা হাসি হেসে রাম কাকা উত্তর দেয়, তাই আমিও তো সেটাই মনে করি, কিন্তু কোথায়? ওর শরীরটা যে আমার সামনে। প্রাণের বন্ধু হয়েও
হসপিটালে বন্ধুর মৃতদেহটা একবার শেষবারের মতো দেখতে এলি না তুই? যেন আকাশ ভেঙে পড়ে বিজয়ের মাথায়। সারা শরীর রক্তশূন্য হয়ে যায় এক লহমায়। এমন সময় এক ঝলক বিদ্যুৎ চমকে ওঠে। তার আলোতেই মাটিতে তাকায় বিজয়। দেখে সেখানে পড়ে আছে থকথকে রক্তাক্ত টাটকা খিলু। তার আশেপাশে ছড়িয়ে আছে একটা ক্ষতবিক্ষত মানুষের মাথার অজস্র মাংসের পিণ্ড। তার ঠিক পায়ের কাছে কোটর থেকে বেরিয়ে আসা একটা অক্ষি গোলক যেন বিশাল একটা গুলির মতো পড়ে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে বিজয়ের দিকে। কাঁপতে কাঁপতে বিজয়ের হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনের ওদিক থেকে রামকাকা তখনও বলে চলেছে, জানি না কেন আমার ছেলেটা বাজারের রাস্তায় সাইকেল নিয়ে গিয়েছিল এই দুর্যোগের রাতে। ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে খেয়াল করতে পারিনি পেছন থেকে একটা লরি ব্রেক ফেল করে ধাক্কা মেরে বেরিয়ে গেল। মাটিতে ছিটকে পড়ে গেছিল। মাথাটা দুমড়ে মুচড়ে ফাটিয়ে লরির চাকা চলে গেছে ওর ওপর দিয়ে রে। অ্যাম্বুলেন্স করে তাও হসপিটালে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার প্রাণের একমাত্র ছেলেটার মুখটা পর্যন্ত শেষবারের মতো দেখতে পারলাম না রে বিজয়, দেখতে পারলাম না। জ্যাঠামশাই ফোনটা রাখো। ফোনের ওপার থেকে আরেকটা কণ্ঠ শুনে বোঝা গেল যে কেউ অসহায় শোকাহত লোকটার হাত থেকে ফোনটা নিয়ে সেটা কেটে দিল। তার মানে ওই সন্ধ্যাবেলার অ্যাম্বুলেন্সের শব্দটা। আর ভাবতে পারলো না বিজয়। ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সুজয়। মানে সুজয়ের দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু সত্যি যে কে দাঁড়িয়ে আছে সেটা মাথা তুলে দেখার সাহস হলো না বিজয়ের। চারিদিক যেন কেমন কালচে লালচে আভাতে ঢেকে যাচ্ছে, যেন এই গ্রাম্য রাতে অপ্রাকৃতিক বন্য শক্তি ধীরে ধীরে জেগে উঠছে। আকাশের দিকে তাকালো বিজয়। এক ফালি লাল টকটকে চাঁদ মেঘের কোণায় আটকে আছে। পরিবেশের শীতলতা যেন প্রবলভাবে বাড়তে শুরু করেছে। শীতল অনুভূতিটা যেন চামড়া মাংস ভেদ করে একেবারে হাড়ে এসে ঠেকেছে বিজয়ের। ইতিমধ্যে কখন যে বৃষ্টি শুরু হয়েছে খেয়াল করতে পারেনি ছেলেটা। প্রকৃতিও উত্তাল হয়ে উঠেছে। কাদা জলে পড়ে থাকা বিজয়ের ফোনটা হঠাৎ মাটিতে পড়ে থাকা অবস্থায় চলে ওঠে। সেখান থেকে ভেসে আসে বিভৎস একটা পৈশাচিক হাসি। ওই রকম একইভাবে আধবসা অবস্থায় থরথর করে কাঁপছে বিজয়। তার পা যেন অসাড়। কোনো মতে মাথা তুলে বিজয় দেখল তার পাশে দাঁড়িয়ে রয়েছে সুজয়ের মাথাবিহীন রক্তাক্ত শরীরটা। সন্ধ্যাবেলার ঘিয়ে ঘিয়ে ফুলাতা সোয়েটারটা গায়ে রক্তে ভেসে গিয়ে এখন সেটা কালচে হয়ে গেছে। মাথা নেই, তাও কেন যেন বিজয়ের মনে হচ্ছে ঘাড়ের ওপর মাথাটা থাকলে ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো সে। বিজয় চেষ্টা করেও শরীরের একটা মাংসপেশি নড়াতে পারছে না। আর সেই বিভৎস মূর্তিও একেবারে স্থির, যেন নিরীহ শিকারকে এখনই মেরে ফেলার কোনো তাড়া নেই তার। বিজয়ের চারপাশের মাটিতে ধীরে ধীরে ফাটল দেখা যাচ্ছে। সেই ফাঁক দিয়েই অসংখ্য মাংস গলে যাওয়া কঙ্কালসার হাত উঠে আসার চেষ্টা করছে একেবারে পাতালপুরি থেকে। ফুটন্ত রক্তের উষ্ণ ভাব বাষ্প হয়ে বেরিয়ে আসছে মাটির ফাঁক ফোকর দিয়ে। সেই দুর্গন্ধটা এতটাই তীব্র যে পেট গুলিয়ে ওঠে বিজয়ের ফোনের স্পিকারে তখন সুজয়ের গলার হাসি কমে এসে বিভৎস যান্ত্রিক সুরে তীব্র ক্ষোভে সুজয় বলল, আমি তোদের খুবই জ্বালাই, তাই না বিজয়? নরকের দরজা খুলছি আমি আজ তোর জন্য। এক পা করে বিজয়ের দিকে এগিয়ে আসে সুজয়ের মুন্ডুবিহীন দেহ।
শেষবার পালানোর চেষ্টা করে বিজয়, কিন্তু পারে না। মাটি যেন চোরাবালি হয়ে গেছে। নরকের ক্ষুধার্ত আত্মাদের অজস্র হাত যেন বিজয়ের শরীরটাকে টেনে নিয়ে চলেছে মাটির ভিতর, নরকের ফুটন্ত রক্ত সমুদ্রে। বুক অব্দি শরীর ধসে যাওয়ার পর সুজয়ের পৈশাচিক কণ্ঠ আবার ভেসে আসে বিজয়ের ফোনটা থেকে। চিন্তা করিস না বিজয়, তোর আবার পুনর্জন্ম হবে আমার মতোই। শুধু তোর মাথাটা ওটা আমার চাই। সুজয়ের রক্ত মাখা হাত দুটো নেমে আসে আটকে থাকা অসহায় বিজয়ের দিকে, আর তারপর কেবল একটা নৃশংস টান। ঘাড় থেকে একটা বিশ্রী শব্দে ছিঁড়ে যায় বিজয়ের মাথাটা। ছটফট করতে থাকা শরীরটা শেষবারের মতো কেঁপে উঠে শিথিল হয়ে পড়ে। কিরে, হলো তোর? আর কতক্ষণ লাগবে? সারাটা রাত কি বাথরুমেই কাটাবি নাকি? কে? অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষমেশ বমি করে বেসিনে ঝুঁকে ক্রমাগত মুখে জল দিচ্ছিল রিন্টু। ওই মাংস খাওয়ার সময় ওই দৃশ্যটা নেশা করা অবস্থায় আর সহ্য করতে পারেনি ছেলেটা। একটু আগেই কলিং বেলটার শব্দ শোনা গেছিল। কারা যেন এসেছে, হয়তো সুজয়রাই হবে। বৃষ্টির জন্য ফিরতে পারেনি। মনে মনে রিন্টু ভাবল। হঠাৎ বাইরে থেকে বেশ দূরে কোথাও বাজ পড়ে প্রচণ্ড শব্দ, আর প্রায় সঙ্গে সঙ্গেই লোডশেডিং হয়ে গেল। বাথরুমের খিড়কি জানালাটা হাওয়ায় অস্থিরভাবে দুলছে। বাইরে প্রকৃতিও অস্থির হয়ে উঠেছে যেন। পকেট থেকে ফোনটা বার করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো রিন্টু। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে যাওয়ার সে চেষ্টা করল, কিন্তু দরজা যেন কংক্রিটের মতো শক্ত হয়ে এঁটে বসে আছে, কিছুতেই খোলা যাচ্ছে না। একটু ভয় পেয়ে দরজায় বাড়ি মারতে মারতে বিশ্বকে ডাকতে লাগলো ছেলেটা, কিন্তু বাইরে থেকে কেউ সাড়া দিল না। কিরে, তাড়াতাড়ি বেরিয়ে সুজয় বুঝাই এসেছে। বিশ্বনাথের গলা বাইরে থেকে শোনা গেল বটে, কিন্তু মনে হলো বিশ্বনাথ তার চেঁচামেচির কোনো টের পাচ্ছে না। কতক্ষণ কেটেছে বুঝতে মাথায় নেই রিন্টু। এর মধ্যে বাথরুমের দেয়ালে দেয়ালে হাতড়ে গায়ের জোরে দরজাটা অনেকবার লাথিয়েও কোনো লাভ হয়নি। পাগল লাগতে আরম্ভ করেছে রিন্টুর। অনেকক্ষণ হয়েছে। আবার একবার সজোরে দরজাটায় লাথি মারতে যাওয়ার সময় ওর ফোনটা থেকে হঠাৎ কিছু যান্ত্রিক শব্দ ভেসে আসতে শুরু করে, ঠিক যেন রেডিওর চ্যানেল পরিবর্তন করা হচ্ছে। খুব ভালো করে মন দিয়ে শুনলে বোঝা যায় সেটি রেডিওর ছিটছিট শব্দ নয়, যেন প্রচুর মানুষ একসঙ্গে প্রবল যন্ত্রণায় চিৎকার করছে। সেখান থেকেই দুটি শব্দ হঠাৎ বলে ওঠে, রিন্টু। গলাটা রিন্টুর চেনা, তাই ভয়ে হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। ফ্ল্যাশ লাইট তখনও জ্বলছিল। বেসিনের ওপরের আয়নায় চোখ পড়ে রিন্টু। ঠিক তার পেছনে দুপাশে দাঁড়িয়ে আছে সুজয় আর বিজয়ের মুন্ডুবিহীন দেহগুলো। খানিকক্ষণ আগের একটা ঘিয়ে আর একটা সবুজ সোয়েটার দেখে দুই বন্ধুকে চিনতে পারে রিন্টু। সামনের ফোনে তখন খিলখিলিয়ে হাসির শব্দ শুরু হয়েছে। বাথরুমের বাতাসে তখন ছড়িয়ে পড়েছে সেই দুর্গন্ধ। বন্ধ জায়গায় যেন তার তীব্রতা আরো মারাত্মক হয়ে উঠেছে। কোত্থেকে হাজার হাজার মাছি এসে ভন ভন করে ভরিয়ে দিয়েছে বাথরুমটা। আতঙ্কে চিৎকার করে উঠল রিন্টু।
কিন্তু তার কথা কে শুনবে? চাবিটা দেওয়ালে ঝুলিয়ে রান্নাঘর থেকে একটা মোমবাতি জ্বালিয়ে বাথরুমের দরজার সামনে দিয়ে যাওয়ার সময় বিশ্ব একবার হাঁক দিল সুজয়কে। কিরে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, সুজয় বুঝায় এসেছে। কিন্তু ও বুঝতেও পারল না যে বাথরুমের ভেতর থেকে সুজয় তারও স্বরে তাকে ডেকে চলছে আর পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। কোনো এক মন্ত্র বলে যেন দরজার দুপারের দুটো জগৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু ঘরে ঢুকতেই ছেলেটা থমকে দাঁড়িয়ে পড়ল। মোমবাতির আলোয় ও দেখল ঠিক যেখানে ও আর রিন্টু বসে আয়েশ করছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে সুজয় আর বিজয়। তাদের মুখে তখন এক ক্রূর পৈশাচিক হাসি ফুটে উঠেছে। তাদের গায়ের চামড়া ফ্যাকাশে, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। চোখের মণিযুগল স্থির এবং ঘোলাটে। ওর চোখের সামনেই ওদের মাথাগুলো যেন গলে গলে খসে পড়তে লাগলো মাটিতে। কোত্থেকে হাজার হাজার মাছি এসে ভন ভন করে ছেঁকে ধরেছে তাদের কদাকার দেহগুলোকে। নেশার ঘরে এসব কি দেখছে বিশ্বনাথ? যেন তার নিজেরও ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। দেখতে দেখতে ওদের দুজনের ধর থেকে একেবারে খসে পড়ে মাথাগুলো। বিশ্বনাথের কানে ভেসে এলো পৈশাচিক হাসি। আর ঠিক তখনই ভয়ে বিশ্বনাথের হাত থেকে মোমবাতিটা মাটিতে পড়ে গেল। তারপর সব অন্ধকার। শেষ হলো শুভদীপ চক্রবর্তী আর সুমিতেন্দ্র লেখা একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, তারপর সব অন্ধকার। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে, কখন, কোথা থেকে শুনছেন সেটাও জানাবেন। আমাদের এই ভিডিওটাকে স্পন্সর করেছে আমাদের মেম্বার্সরা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই উইকের টপ কমেন্টার হলো নীলকান্ত বেরা, সুচিত্রা সাধুকণ, সাগর কুমার পাঠক, আমাদের অত্যন্ত প্রিয় লেখক সাগর কুমার পাঠক, অঙ্কন অনিকা চক্রবর্তী। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য, প্রত্যেকটা গল্প মন দিয়ে শোনার জন্য। এভাবেই শুনতে থাকুন আর আমাদের পাশে থাকুন। বিগ থ্যাংক ইউ। আবারও আমাদের মেম্বার্সদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, মোহাম্মদ ওয়াসিম খান, ট্র্যাভেল উইথ এমটিভি রাইডার, সমৃদ্ধা দাস, AR এন্টারটেন রাজবংশী, সন্দীপন কোলে, রোহিত প্রধান, শুভজিৎ বসাক, দেবাশিস ভাবুক, সুমনা রয়, সাবিনা ইয়াসমিন, নীলকান্ত বেরা, ASR মানে অভিন্না সিংহ রায়, শাহিদ ইসলামিক 786, অমলেন্দু পাত্র, রাজেশ দান, অঙ্কিতা ঘোষ, মধুমিতা গাঙ্গুলি, সায়ন রায়, MR পিয়ুষ, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, ইলোরা দত্ত রায়, সুমন্ত নাগ, রাজা সায়েদ, অঙ্কন, অগ্নিম বক্সি, মধুবর্ণা মিত্র, আরিফ মণ্ডল, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, সুশ্রীত গোস্বামী, মনীষা দত্ত, স্পেসএক্স 7 গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি মানে দিবজ্যোতি ক্যাপ্টেন, প্রবীর রয়, কুশ মণ্ডল, লাইফস লিটল অ্যাডভেঞ্চার্স উইথ সৃষ্টি, আজহার আসমিন শর্ট ব্লগস, বিবেক সিং, ইটস প্রতাপ, অয়ন সাহা, ঋষভ কুমার দাস, সারা এডেন, শেখ মুর্শিদ আহমেদ, পারমিতা মুখার্জি নাগ। A big thank you
আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সবার ফিডব্যাক খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। গল্পগুলো কেমন লাগছে, কেমন এনজয় করছেন, অবশ্যই জানাবেন। আচ্ছা, চট করে কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমাদের মেম্বার অভিন্যা সিংহ রায় তালদিঘির গল্পে লিখেছে, অনেকের মতো আমিও প্রথমে বুঝতে পারিনি এটা তালদিঘি বলে। যখন বুঝলাম আপনা হতেই মনে মনে আনন্দে হেসে ফেললাম। দারুণ, সত্যি রোমহর্ষক। এগিয়ে চলুন, সাথে আছি আর থাকবো। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমরা সারপ্রাইজ দেবো বলে অ্যানাউন্স করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তারপর কমিউনিটি পোস্টে। আর মেইনলি টু বি ভেরি অনেস্ট, এটা সুমিতেন্দ্রর আইডিয়া যে এটাকে একটা সারপ্রাইজ হিসেবে রাখবো। কারণ আমি ওকে বলেছিলাম যে তালদিঘি টাইটেলে লিখে গল্পটা আপলোড করতে, কিন্তু না, সুমিতেন্দ্র আমাকে বলল যে এইটা লোকে বুঝুক, গল্পটা কিছুক্ষণ শোনার পরেই আপনারা ধরতে পারবেন যে এটা একটা তালদিঘির গল্প। আর এইভাবেই তালদিঘি কামব্যাক করলো 2 মাস পরে। অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার তালদিঘির এপিসোড আসবে, প্রমিস করছি ডিসেম্বরের মধ্যেই আসবে। সো স্টে টিউনড। আমাদের আরেকজন মেম্বার আজহার আসমিন শর্ট ব্লগস লিখেছে, আপনার গল্প অপেক্ষায় ছিলাম, এই কাজ থেকে এসে ওপেন করলাম আপনাদের এই ভিডিও, পুরোটা শুনে বাকি কমেন্ট করব। কংগ্রাচুলেশনস ফর 2 লাখ সাবস্ক্রাইবার অ্যান্ড ইয়োর নিউ মেম্বার, লাভ ইউ অল ইন 221B হ্যারিসন রোড। নেক্সট তালদিঘি গল্প কবে আসছে একটু জানিয়ে দেবেন দাদা, তাহলে মন থেকে একটু এক্সাইটমেন্টটা শান্ত হবে। থ্যাংক ইউ। অবভিয়াসলি অ্যাকচুয়ালি এইবার আমরা ডেফিনেটলি জানাবো, প্রত্যেকবার যেরকম জানাই। থ্যাংক ইউ সো মাচ। তালদিঘি আসলেই ডেফিনেটলি আপডেট পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আমাদের 2টো হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তালদিঘি অডিও জগৎ বাই 221B আর 221B হ্যারিসন রোড। ডেসক্রিপশানে দেওয়া আছে কিন্তু লিঙ্কগুলো। সো সেখানে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর আমাদের কমিউনিটিটাও অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। অক্ষয় ব্যানার্জি কমেন্ট করছে, অনেক গল্পের চ্যানেলে গল্প শুনেই বলছি গ্রাম বাংলার ভূতের গল্প 221B হ্যারিসন রোড সবার সেরা আসন অধিকার করে নিয়েছে। প্রতিটি গল্পই জমজমাট সুপারহিট হয়। থ্যাংক ইউ সো মাচ অক্ষয়। এই যে তোমার এত ভালো লাগছে আমাদের গল্প শুনে, আর অনেকেই আমাদেরকে বলেছে যে দাদা তোমাদের গল্প শুনলে একটা অন্য জগতে চলে যাই, অন্য দুনিয়ায় থাকি, অ্যাকচুয়াল গ্রাম বাংলা ফিল করতে পারি। একটা গল্প এত সুন্দরভাবে ফুটে ওঠার পেছনে এর সম্পূর্ণ ক্রেডিট যায় আমাদের অথার্স আর ভয়েস আর্টিস্টদের। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আপনাদের ছাড়া এই রকমভাবে প্রোডাকশান নামানো একদম নেক্সট টু ইম্পসিবল। বিগ থ্যাংক ইউ। সো তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।